আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, এই নামে কার্যক্রম পরিচালনা অপরাধ বলে গণ্য হবে। দাবি পূরণের পরও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন, জাতিসংঘ বা অন্য দেশ সহিংস ঘটনার তদন্ত করতে পারে মন্তব্য। আটক শিক্ষার্থী ও নিরপরাধীদের মুক্তি দিতে বিক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম, নির্বিচারে মানুষ হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি। বাংলা চলচ্চিত্রে বরাবরই উঠে এসেছে আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর ছবি নির্মাণে গুরুত্ব আরোপ। এবং অলিম্পিকে মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয় ম্যাচ হেরেও গোল পার্থক্যে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। সুইমিংয়ে 2 স্বর্ণ পেলেন ফ্রান্সের ফেলপস, লিও মার্শা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জার্মানির সানসুসি পার্কে 300 বছরের পুরনো গাছ দেখতে দর্শনার্থীদের ভিড়ের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছে, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে এই নামে কেউ কার্যক্রম পরিচালনা করলে তা অপরাধ বলে গণ্য হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সিদ্ধান্তের 3 দিনের মাথায় নিষিদ্ধ করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইন 2019 এর ক্ষমতা বলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে নিষিদ্ধের জন্য 3টি কারণ উল্লেখ করেছে সরকার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী বলে গণ্য হওয়া, আপিল বিভাগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া এবং সম্প্রতি সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানিতে জড়িত থাকা। সন্ত্রাস বিরোধী আইনের 20 ধারা অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত সত্তার কার্যালয় বন্ধ করা হবে, ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হবে, সকল প্রকার প্রচারপত্র, পোস্টার, ব্যানার, মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল উপকরণ বাজেয়াপ্ত থাকবে। তাদের সমর্থনে প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ ও প্রচার, সংবাদ সম্মেলন নিষিদ্ধ থাকবে। তবে দলের তৃণমূল পর্যায়ের বর্তমান সদস্য বা কর্মীদের কিছুই করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে জামাত শিবির। আদালতকে তা 90 দিনের মধ্যে সমাধান করতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ শোকের মাস আগস্ট।
নিষিদ্ধ ঘোষিত জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে ধ্বংস করার চেষ্টা করে যাবে। শোকের মাসের শুরুতে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী শতভাগ দাবি পূরণ হওয়ার পরেও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রাখেন। সারা দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে জাতিসংঘ বা অন্য দেশ তদন্ত করতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। এই মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথা অনুযায়ী শোকের মাসের শুরুতে কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে, কেন? বাংলাদেশের মানুষের জন্য। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা চাইলে সহিংসতার ঘটনায় তদন্ত করতে পারে। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির জড়িত থাকার কথা জানিয়ে সরকার প্রধান এদের নিষিদ্ধ করার কথা জানান। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পরে কৃষক লীগ নেতাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আইনের প্রয়োগ হবে শুধু অপরাধীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের কিছু করা হবে না। সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেগে শ্রদ্ধা জানায় সরকারি। সাইদ সহ সব মৃত্যুর বিচার হবে। বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের আনা হবে। প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা সহ নানা অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেফতার কলেজ ছাত্র মাহিমকে জামিন দিয়েছে আদালত। শিশু মাহিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন আইনজীবীরা। সেই সাথে দ্রুত মাহিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি পরিবারের। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষদের মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে মানববন্ধনে তারা বলেন, অনেক ছাত্রসহ সাধারণ জনতাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন প্রতিনিধিরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার প্রতিবাদ ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বেলা ১:৩০টার কিছু পর ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হলেও সারা দেশে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আমরা দেশের নাগরিকেরা দাসখত দিয়ে এই দেশে থাকবো না। আপনারা আমাদেরকে দাস মনে করেন, যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্র পত্রিকা দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে, ডিবির তৎকালীন প্রধান হারুন সহ, তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। মানববন্ধনে প্রতিটি হত্যার বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। এবং এখানে যেটি বাড়ি বাড়ি বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু দেশের জন্য কাজ করারও আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সরাসরি ঢাকা জেদ্দা ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। 436 আসনের ইউরোপের এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। রুট উদ্বোধন করে বিমানমন্ত্রী ফারুক খান বলেছেন, বর্তমান সরকার বেসরকারি বিমান চলাচল খাতকে অগ্রাধিকার দিয়ে নানা উন্নয়নমূলক কাজ করছে। চকর মালিথার রিপোর্ট। দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার আন্তর্জাতিক 13তম রুট ঢাকা জেদ্দা ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত এভিয়েশন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেন বেসরকারি উড়োজাহাজ খাত নিয়ে। সবসময় আমরা যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং যাত্রী সেবার উন্নয়নের জন্য আমরা সচেষ্ট আছি। রপ্তানি খাতের অন্যতম সহায়ক বেসরকারি হেলিকপ্টার সেক্টরের নানা সমস্যার কথা তুলে ধরেন এয়ার অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি। এই হেলিকপ্টার ইন্ডাস্ট্রি যেটা ফ্যাক্টরি ভিজিট করাচ্ছে বায়ারদের, আইনগত মারপেচ দিয়ে এই ইন্ডাস্ট্রির হাত পা বেঁধে রাখছে। এটার যে পটেনশিয়াল সেটা আমরা গ্রো করতে দিচ্ছি না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিমানমন্ত্রী এয়ারলাইন্সগুলোকে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আরও জনবান্ধব হতে বলেন। সরকারের প্রধান উদ্দেশ্য জনগণের সেবা করা, তারা যাতে উন্নত সেবা পায়, ভালো সেবা পায় এবং সঠিক মূল্যে পায়, সুতরাং সঠিক মূল্য নির্ধারণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরে অতিথিদের নিয়ে ঢাকা জেদ্দা রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে বঙ্গভবনের পুকুরে 4418টি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের সিংহপুকুরে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলশার বিভিন্ন প্রজাতির 426 কেজি ওজনের পোনা অবমুক্ত করেন তিনি। সেই সময় মৎস্য খাতের সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন। পরে মাছের পোনা অবমুক্ত উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সে সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রে শুধু মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে না,
পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতিও চিত্রায়িত হয় রঙিন সেলুলয়েড পর্দায়। সূচনা লগ্ন থেকেই বাংলা চলচ্চিত্রে যেমন আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলাও তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর চলচ্চিত্র নির্মাণ জরুরি। বাংলা চলচ্চিত্রে প্রকৃতি নিয়ে সাবরিনা হাসানের প্রতিবেদন। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি প্রকৃতির সমান্তরালেই গড়ে ওঠে যে কোনো অঞ্চলের সংস্কৃতি। আর এই সংস্কৃতির প্রতিফলন ঘটেছে বাংলা চলচ্চিত্রে। নানাভাবেই উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশ। হাজার বছর ধরে চলচ্চিত্রে বাংলার গ্রামীণ প্রকৃতি ও এর মোহময়তা ফুটে উঠেছে। আর বাংলার প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও পরিবেশের চিত্র প্রস্ফুটিত হয়েছে সূর্য দীঘল বাড়ি সহ নানা চলচ্চিত্রে। বিশ্ব চলচ্চিত্রের অনন্য সৃষ্টি পথের পাঁচালীতে উঠে এসেছে প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। আর শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, কুড়া পক্ষীর শূন্যে উড়া ও শ্যামল ছায়া সিনেমায় বাংলার হাওড়াঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও শ্যামল রূপ দারুণভাবে চিত্রিত করেছেন নির্মাতা। নদীমাতৃক বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে পদ্মা নদীর মাঝি তিতাস একটি নদীর নাম, পদ্মপুরাণ, হালদা, চিত্রা নদীর পাড়ে সিনেমা। কীর্তনখোলা ও দুখাই চলচ্চিত্রে উঠে এসেছে আবহাওয়ার পালাবদল ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা। এছাড়াও সারেং বউ, বেহুলা, লাল শালু, মাটির ময়না, লালন, মনের মানুষ, ধীরে বহে মেঘনা সহ অসংখ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলার নির্মল প্রকৃতি। তবে বৈরী জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, দূষণ প্রকৃতিকে যেমন ধ্বংস করছে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষ ও জীববৈচিত্র্যের ওপর। তাই চলচ্চিত্রেও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এতে মানুষের মাঝে পরিবেশ ও এর বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে বিনোদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্র হতে পারে প্রকৃতি সংরক্ষণের অন্যতম বার্তাবাহক। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলা চলচ্চিত্রে প্রকৃতি নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রথমে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ নেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। এরপর স্পিকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন স্পিকার। এই সময় ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু, চিফ হুইপ নুরি আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরোয়ার কমল ও সঞ্জিদা খানম উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজার নামাজ হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজার নামাজ পড়ান। শুক্রবার বিকেলে কাতারের রাজধানী দোহায় ইসমাইল হানিয়াকে দাফন করা হবে। এদিকে ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের সংস্কৃতি জগতের সূতিকাগার বাংলাদেশ টেলিভিশন। বিটিভির ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছেন না সংস্কৃতিজনরা। তারা বলছেন ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।
এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। জার্মানির পটসডাম শহরের সানসুসি পার্কের বাগান জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে আগেই। সানসুসি প্রাসাদের পাশেই সবুজে বিস্তৃত এই মরুদ্যান। এই বাগানে বিস্তৃত রাস্তা, স্মৃতিস্তম্ভ এবং শতবর্ষী গাছপালা বেশি প্রভাব ফেলছে দর্শনার্থী ও এলাকাবাসীর মধ্যে। এখানে রয়েছে ৩০০ বছরের বেশি বয়সী গাছপালা, যেগুলো সানসুসি রাজ্য ও বাগানের ঐতিহ্য ধরে রেখেছে। ১৭৪৭ সালে এই বাগানটি করা হয়। এটি ৭০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এবারে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবাধে চলছে বাগদা চিংড়ি, রেণু পোনা শিকার। ধ্বংস হচ্ছে ২০০-রও বেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা। নদীতে দেখা দিচ্ছে মাছের আকাল। এইসব পোনা শিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রকৃতি সংবাদ। সারা দেশে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জামালপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সেই সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন সহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি। শহরের অষ্টমী তলায় আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে গাছের চারা রোপণ ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। সে সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, সার্কেল অ্যাডজুটেন্ট রনি সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান ১৭ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদ হার বাড়িয়েছে। গত মার্চে প্রথম দফায় সুদ হার বাড়িয়ে 0 থেকে 0.1% করেছিল বিওজে। এবার দ্বিতীয় দফায় তা বাড়িয়ে 0.25% উন্নীত করা হয়েছে। দেশের মুদ্রানীতিকে স্বাভাবিক করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষক নেতারা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা শিক্ষার্থী এবং তরুণ সমাজের কাঁধে ভর করে স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতা বিরোধী চক্র তাদের উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, এই চক্র তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আদর্শের মুখোমুখি দাঁড় করিয়ে দেশ ও রাষ্ট্রের প্রতি বীতশ্রদ্ধ করে তোলার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে নীল দলের নেতারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পথ ছেড়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার আহ্বান জানান নীল দলের শিক্ষকরা। শত প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহিংসতায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অনেক শিক্ষার্থীকে ইতিমধ্যে মুক্ত করেছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।